দীর্ঘ প্রতীক্ষার পর দুটা চাঁদের টুকরো এসে ধরা দিয়েছে খানবাড়িতে। গত ২৪ ঘন্টায় খানবাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছিল। আদির পর বহু বছর কেটে গেছে, এ বাড়িতে ছোট্ট বাবুর আগমন ঘটেনি। আজ মেঘ আবিরের সন্তানেরা সেই শূন্যতা পূর্ণতা করেছে। আবির তো খুশিতে আলী আহমদ খানকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। আলী আহমদ খানও ছেলেকে সান্ত্বনা দিল। মালিহা খান হালিমা খানকে জড়িয়ে ধরল। সাথে যোগ হলো আকলিমা খান, বন্যা, মেয়ে মাহমুদা খান ও জান্নাত। ভাইয়া! তানভীরের চিৎকার শুনে সকলেই সেদিকে তাকালো। ইকবাল খান, মোজাম্মেল খান ও আলী আহমদ খান দৌড়ে ছুটে গেল আবিরের দিকে। কিন্তু ইতিমধ্যেই আবির, রাকিব ও রাসেল দৌড়ে ফেলেছে। আসিফ ছুটে গেল ডাক্তারকে ডাকতে। আবির অজ্ঞান হয়ে গেছে। হসপিটালের কয়েকটা ছেলে স্টাফ এসে আবিরকে ধরাধরি করে বেডে শুইয়ে দিয়েছে। আসিফ তাড়াতাড়ি করে ডক্টর নিয়ে এসেছে। তানভীর বলছে, ডক্টর ভাইয়ের কি অবস্থা? ডক্টর আবিরের গতকাল থেকে আজ পর্যন্ত সকল রিপোর্ট চেক করতে করতে বলল, উনি অলরেডি আগে থেকে অসুস্থ। ওনার মাথায় কিছু ইন্টারনাল ড্যামেজ হয়েছে। এই মুহূর্তে ওনার অনেক রেস্টের প্রয়োজন। কিন্তু উনি ওনার ওয়াইফের জন্য সকাল থেকে অতিরিক্ত টেনশন নিয়ে ছুটোছুটি করছে, যার ফলে পেশেন্টের একটা মাইনর প্যানিক অ্যাটাক ঘটেছে। ডক্টরের কথা শুনে সকলেই আঁতকে উঠল। ডক্টর সূক্ষ্ম চোখে সকলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে আশ্বাস দিয়ে বলল, আপনারা টেনশন করবেন না, পেশেন্টের যথাযথ ট্রিটমেন্ট করা হয়েছে। হয়তো ঘণ্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরে আসবে। পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা কেউ এমন কিছু করবেন না বা বলবেন না যাতে ওনার আবারও টেনশন বাড়ে। ওনাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, পেশেন্টের কম হলেও আগামী ১ মাস রেস্টের প্রয়োজন। আশা করি আপনারা তা লক্ষ্য রাখবেন। আবিরের বিপদ কেটে গেছে শুনে সকলে একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রাকিব তানবীরের উদ্দেশ্যে বলল, তানবীর, আমরা আবিরের কাছে আসি, তুই তোর পরিবার নিয়ে মেঘের কাছে যা। একটু আগে একটা নার্স এসে জানিয়ে গেছে মেঘের জ্ঞান ফিরেছে। তানবীর বলছে, ঠিক আছে, তোমরা ভাইয়ার খেয়াল রেখো, আমরা যাচ্ছি। সন্ধ্যা ৭টা। আবির পিটপিট করে চোখ খুলছে। হঠাৎ চাহনিতে চোখ সাদা বাল্বের আলোটা অসহ্যকর ঠেকছে। হঠাৎ কি ভেবে যেন তাড়াতাড়ি করে উঠে বসার চেষ্টা করলো। আবিরের জ্ঞান ফিরেছে দেখে রাকিব ও রাসেল ছুটে এসেছে। কি আবির, কিছু লাগবে? আবির মাথায় এক হাত চেপে ধরে রাকিবের দিকে তাকালো। মাথায় এখন ব্যথা নেই, কিন্তু কেমন যেন জিম করছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার মেয়ে কই? আমার ছেলে মেয়ে কই? রাসেল খানিকটা হেসে জবাব দিল, ওরা সবাই আছে, এমনকি সুস্থ আছে, তুই টেনশন করিস না। আবির ব্যাকুল কণ্ঠে বলল, আমাকে ওদের কাছে নিয়ে চল। আবিরের ব্যাকুলতা বুঝতে পেরে রাকিব বলল, ঠিক আছে, নিয়ে যাচ্ছি, তুই একটু শান্ত হ। মেঘের কেবিনে মালিহা খান ও হালিমা খান বসে আছে। মেঘকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে রেস্টের জন্য। একটু আগে একে একে সকলেই মেঘকে কেবিনে এসে দেখে গেছে। তানবীর, বন্যা, মিম ও আদিত ছোট্ট বাবু সোনাদের ছাড়তেই চায়নি। মালিহা খান দমকে সবগুলোকে কেবিনের বাহিরে পাঠিয়েছে। বাবুরা এখন মেঘের পাশেই ঘুমাচ্ছে। মেঘ! আবিরের কণ্ঠ শুনে মালিহা খান ও হালিমা খান উঠে দাঁড়ালো। আবিরকে মেঘের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাহিরে চলে যায়। আবির নিশ্চুপ ভঙ্গিতেই সামনের দিকে এগিয়ে গেল। চুপচাপ মেঘের পাশে একটা চেয়ার টেনে বসল। ২ মিনিট স্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে মেঘের কপালে একটা দীর্ঘ চুম্বন আঁকল। তারপর মেঘের পাশ থেকে আস্তে আস্তে ২ বেবিকে একসাথেই কোলে নিল। পাপ্পার স্পর্শ পেয়ে বাবু দুটি স্পষ্টভাবে চোখ খুলে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বেবিদের কপালে চুমু দিয়ে আদর করল। আবিরের শব্দ পেয়ে মেঘ আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলে আবিরকে দেখে মেঘের মনের প্রশান্তিটি ছেয়ে গেল। আস্তে আস্তে বলল, আহিয়ার আব্বু। আবির ছেলে মেয়েকে কোলে নিয়ে মেঘের বেডের পাশে এগিয়ে বসল। বলো আহিয়ার আম্মু। আমি তো ভেবেছিলাম আমি আপনাকে আর দেখতেই পাবো না, হয়তো এই দেখাই শেষ দেখা। আবির হুট করে মেঘের ঠোঁটে আঙুল চেপে ধরল। চুপ, এসব আর কোনো কথা না। আমাদের প্রেমের গল্প এখন থেকে আলাদা হওয়ার পৃষ্ঠাটা আমি নিজ হাতেই ছেড়ে দিব। তবুও তোমায় কখনো কোথাও যেতে দিব না। আর আজ এত খুশির দিনে এসব কথা তো হবেই না। দেখো, আমাদের আহিয়া, কিন্তু আমাদের এই ফুসে সোনাটার নাম কি দেওয়া যায় বলো তো? মেয়ের নাম তো আপনি আমাদের বিয়ের আগেই রেখেছেন, এখন ছেলের নামটাও আপনি রাখেন। আবির বলছে, খানিকটা ভুল বলেছ, তখনও আমাদের বিয়ে হয়েছিল, তুমি শুধু জানতে না। এখন ছেলের নাম তুমি রাখো। বর্ষার পানির মতো চারদিক যেন খুশিতে থই থই করছে। খান পরিবারে খুশির জোয়ার নেমেছে। দীর্ঘ একটা দম বন্ধকর পরিবেশের পর আবারও আলোর রোশনিতে আলোকিত হয়েছে খান পরিবারের সকল সদস্যের মন। হসপিটাল থেকে আবিরের এখনও নাম কাটা হয়নি। তানবীর আর আলী আহমদ খান হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আবিরকে মেঘের রুমে শিফট করেছে।
কিন্তু আবিরের রেস্ট করার কোনো খবর নেই। সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে মেঘের সাথে খুনসুটিতে ব্যস্ত থাকে। আবিরের ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র 4 দিন। এরই মাঝে ছেলে মেয়ের পক্ষ ভাগাভাগি শেষ। আবিরের একটাই দাবি, ওর মেয়ে আহিয়া ওর পক্ষে। কিন্তু মেঘ তা শুনতে নারাজ। মেঘ চায় ছেলে মেয়ে দুজনেই মায়ের পক্ষেই থাকুক। ভাইয়া, তানবীরের কণ্ঠ শুনে মেঘ আবির দুজনেই সেদিকে তাকালো। আয় ভিতরে আয়। তানবীর ভিতরে এসে বেবিদের কাছে গেল। ছেলেবাবুটাকে কোলে নিয়ে বলল, আমার মামা কি করে? তাড়াতাড়ি বড় হয়ে যাও, তোমাকে কাঁধে সরিয়ে পুরো এলাকা ঘুরব। তানবীরের স্পর্শ পেয়ে হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা না, তাই ঠোঁট বাঁকিয়ে কাঁদা শুরু করলো। তানবীর বলছে, এই যে মামা, কেঁদো না, চকলেট খাবে? তোমাকে আমি অনেক চকলেট এনে দিব। তারপরও কেঁদো না প্লিজ। তানবীরের কথা কর্মকাণ্ড দেখে মেঘ হাসতে হাসতে মেঘের লোটাফুটি খাচ্ছে। বহু কষ্টে হাসি থামিয়ে বলল, ভাইয়া, আমার এইটুকু ছেলেকে তুমি চকলেট খাওয়াতে চাইছো? ওকে আমি অল্প বয়সে সব কিছু ট্রেনিং দেব। তানবীরের কথা শুনে আবির হঠাৎই ফুঁসে উঠে বলল, তাহলে তো হইছেই। আমার ছেলেটাকে অল্প বয়সেই তোর মতো পাকা বানাস না ভাই, তাহলে আবার বোনের বান্ধবীর সাথে প্রেম করতে চলে যাবে। আবিরের খোসামারা কথা শুনে তানবীর টিটকুনি কেটে বলল, ছি ভাইয়া, আমাকে কি তোমার এত কাঁচা ট্রেনার মনে হয়? আমি তো আমার ভাগিনাকে চাচাতো বোনের সাথে প্রেম করা শিখাবো। আবির অবাক কণ্ঠে উত্তর দিল, তাহলে তো আমার ছেলে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। তুই তো আমার ছেলের চাচা না হয়ে মামা হয়ে বসে আছিস। আমি তো তোমার ছেলের চাচা মামা কোনোটাই হতে ইন্টারেস্টেড না। তাহলে? তানবীর আবিরের দিকে তাকিয়ে এক চোখে মেরে জবাব দিল, শ্বশুর হব, শ্বশুর। ওকে আমার মেয়ের জামাই বানাবো, বুঝলা ভাইয়া? আবির ঠাট্টার কণ্ঠে উত্তর দিল, বললেই হলো নাকি? তোকে আমার বিয়েই জীবনেও বানাবো না। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন সমন্ধি ভাই। তানবীর হাসতে হাসতে বলে উঠল, আমার মেয়েকে তোমার ছেলের সাথে বাগিয়ে দিব, পারলে তুমি আটকে দেখিও বিয়াই মশাই। ওদের কাণ্ড দেখে মেঘ ধমকে সুরে বলে উঠল, তোমরা প্লিজ একটু চুপ করবা, আমার মেয়েটা ঘুমিয়ে আছে, উঠে যাবে। আহিয়ার কথা শুনে আবির তানবীরের মাথায় সাটি মেরে বলল, দূর শালা, কথা কম বল। আমার মেয়ে ঘুম থেকে উঠলে তোকে জীবনও মেয়ের বাপ হওয়ার সুযোগটাই আমি দিব না। তানবীর বলছে, আমি তোমার শালা না, সম্বন্ধী হই, সম্মান দিয়ে কথা বলো। আমি তো তোকে সম্মানের চূড়ায় নিয়ে যেতেই চাই, কিন্তু তুই তো আড়ালে দেখাই করিস না। মেঘ বিরক্তিকর কণ্ঠে বলল, উফ, তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবে? তারপর তানবীরের উদ্দেশ্যে আবারও বলল, ভাইয়া, আমাদের রিলিজ কয়টায় দিবে? তানবীর আবার সিরিয়াস কণ্ঠে উত্তর দিল, সকল ফর্মালিটি শেষ, আর ঘণ্টাখানিক পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খান পরিবারের সকল সদস্য তোদের আশায় পথ চেয়ে আছে। জানি তো, আমারও তাদের কাছে ফিরে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। ইস, আমার জন্য তো কারো মনটা এত ব্যাকুল হয় না। মেঘ বলছে, আপনি কি কোনোভাবে নিজের পরিবারকে নিয়ে জেলাস ফিল করছেন? কই না তো, আমাকে ভালোবাসার জন্য আমার এখন মেয়ে আছে, বুঝলা? মেঘ আবিরের খুনসুটি দেখে তানবীর হাসি মুখে বিদায় নিয়ে বাহিরে চলে গেল। এই ছেলে, তাড়াতাড়ি সাজানো শেষ কর, আমার নাতনিরা চলে আসবে। আলী আহমদের তাড়াহুড়ো শুনে ছেলেটি জবাব দিল, আঙ্কেল, আর কিছুক্ষণের মধ্যে সব সাজানো শেষ হয়ে যাবে। এদের দুইজনের কথার মাঝে উপস্থিত হলো মোজাম্মেল খান। কি হয়েছে ভাইজান? আলী আহমদ খান জবাব দিল, আমার আবিরের ছেলে মেয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে, কিন্তু ওদের এখনও বাড়ি সাজানো কমপ্লিট হয়নি। মোজাম্মেল খান বলছে, আরে ভাইজান, এত চাপ নিও না, ওদের বাড়িতে ফেরার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান সকাল থেকে রান্না করে প্রচুর ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে। বন্যাও সাথে সাথে সাহায্য করছে। আজ মাহমুদা খানও জান্নাত আসার কথা, হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মেয়ে আরিফকে বার বলছে আসার জন্য, কিন্তু আরিফ জানিয়েছে সে অন্য কোনো সময় আসবে। গড়জোড়ে স্নিগ্ধ আলো, ফুলের মালা আর হালকা ইনস্ট্রুমেন্টাল সঙ্গীত। দরজার সামনে দাঁড়িয়ে আছে আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমান খান সহ পরিবারের সকল সদস্য। পরদিকে চোখে একরাশ উচ্ছ্বাস। হঠাৎ করে দরজায় কলিং বেল বেজে ওঠে। এসেছে ভাইয়েরা, এসেছে, মিম চেঁচিয়ে বলছে। হালিমা খানের চোখ ভিজে গেছে জলে। বলল, আমার নাতনি এসে গেছে। মালিহা খান মেয়েকে ছেলেকে কোলে নিয়ে বললেন, আল্লাহ তাআলার রহমত নামিয়ে দিস ঘরে। আলী আহমদ খান সামনে এগিয়ে গিয়ে আবিরের কোল থেকে নাতনিকে কোলে নিয়েই বলল, আমার নাতনি কি কম নাকি? দেখেছ, ও এসেছে আর সারা ঘর আলোয় আলোয় ভরে গেছে। মা বাবার খুনসুটি দেখে আবির হাসল। ইকবাল খান হেসে হেসে বললেন, আবারও খান পরিবারে আরও দুইজন নতুন উত্তরসূরি পেয়ে গেল। আজ শুক্রবার, বাড়ির বাগানের ছোট একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ছেলে ও মেয়েকে নিয়ে বসে আছে মেঘ ও আবির। আজ ওদের নামকরণ করা হবে।
আত্মীয় স্বজনরা ও পাড়া প্রতিবেশীরা সবাই এসেছে আবিরের ছেলে মেয়েকে দেখতে। আদি একটা ছোট কবিতা পাঠ করে বাবুদের উদ্দেশ্যে। আলো হয়ে এলে তোমরা, খান গড়ে সুর বাজে, তোমাদের হাসিতে যেন খান পরিবারের নতুন দিন সাজে। তারপর মালিহা খান ছেলেবাবুকে একটা ছোট সোনার লকেট সহ চেন এবং মেয়েবাবুকে সোনার ছোট দুটা চুড়ি পরিয়ে দিল, যা খান বাড়ির ঐতিহ্যের প্রতীক। মালিহা খান গভীর আবেশে কণ্ঠে বাবুদের উদ্দেশ্যেই বলল, এই সময় এই চুড়ি ও চেন তোমাদের বাবা মা পড়েছিল, আর এখন থেকে এগুলো তোমাদের। একে একে সকলেই এসে দোয়া করে চলে গেল এবং অনেক গিফট দিল। এখন নাম রাখার পালা। আবির মেয়ের নাম রাখলো মেহবুবা খান আহিয়া, আর মেঘ ছেলের নাম রাখলো মাহাদীপ খান আহিয়ান। তারা পরিবারের সকলেই ভিন্ন ভিন্ন নাম রাখলো। যেমন ছেলের নাম রাখলো ফারাজ, আয়ান, রাফি, আহিল, মাহির, মাহতাব, আহির, মৃদুল, আয়ুষ, ইশরাক, মাহিম, আদিল, মাশরাফি, সাফওয়ান, মাহিদ, মেহরাব ইত্যাদি। আর মেয়ের নাম রাখলো আশিরা, জানাবির, আরিবা, আফরিন, মাহিরা, মেহজাবিন, মুনজা, মুবিনা, মাইশা, মাহমুজা ইত্যাদি। নামের এত বড় লিস্ট দেখে তানভীর মাথায় হাত রেখে বসে পড়ে বলল, আমার মাত্র একটা ভাগিনা ও একটা ভাগ্নি, ওদের এত নাম হলে তো ওরা নিজেরাই নিজেদের নাম বলে কনফিউজড হয়ে যাবে। ভাইয়ার বোনও যা নাম রেখেছে তাই থাকবে, কিন্তু আমি আমার ভবিষ্যৎ মেয়ে জামাইকে তাসবিন খান বলেই ডাকবো, যার অর্থ একজন সুশৃঙ্খল ও বুদ্ধিমান ব্যক্তি। আর আমার মেয়ের ভবিষ্যৎ একমাত্র ননদের নাম হবে তাসবিয়া খান, যার অর্থ বিশুদ্ধ, পবিত্রতা ও পরিশুদ্ধতা, সততা। বন্যা রেগে ফুঁসে উঠলে বলল, এই এই আপনি না এইমাত্র বললেন ভাইয়ার মেঘের নাম ছাড়া কারো নাম গ্রহণযোগ্য না, তাহলে আপনি কেন আবার রেখেছেন? তানভীর দাঁত কেলিয়ে জবাব দিল, কারণ ওদের সাথে আমার ভবিষ্যতের সম্পর্কটা অন্যরকম। চাইলে তুমিও রাখতে পারো, কারণ তুমি আর আমি তো একই বউ। তানভীরের কথা শুনে মিমার আদির আগে কটমট করছে। পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে তানভীর ছুটে সিঁড়ি পেয়ে নিজের রুমের দিকে চলে যায়। একদিন সন্ধ্যাবেলা আবির অফিস থেকে বাড়ি এসে দেখতে পেল ডাইনিং টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে চকলেটের মোড়ক। আবিরকে দেখে মেঘ রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাগী কণ্ঠে বলল, আপনার ছেলে আবারও লুকিয়ে রাখা চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে। 4 বছরের আহিয়ান আদো আদো কণ্ঠে বলল, আমি তো খাইনি পাপা, আহিয়া আমাকে জোর করে খাইয়েছে। আহিয়া আহিয়ানের থেকে কয়েক মিনিটের ছোট হলেও বেশ চালাক। সঙ্গে সঙ্গে বলল, পাপা, ভাইয়া মিথ্যে কথা বলছে, আমি তো বলেছিলাম খেও না, এই জোর করে সব খেয়ে ফেলছে সে। আবির মুচকি হেসে ছেলে মেয়েকে একসাথে কোলে নিয়ে সোফায় গিয়ে বসল। আহিয়ান ও আহিয়া সন্ধ্যায় সোফা বসে আঁকা আঁকিতে ব্যস্ত। আবির একটু আগে রুমে গেছে ফ্রেশ হতে। এখন আর আগের মতো বাড়ি ফিরে ফ্রেশ হতে পারে না। এসে ছেলে মেয়ে সকল আবদার শুনতে ব্যস্ত হয়ে পড়ে। আহিয়া মায়ের একটা পুরনো ছবি নিয়ে আঁকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। পারবেই বা কী করে? মাত্র 4 বছরের শিশু এত কঠিন ড্রয়িং কী করে করবে? তাই একটু আগে মিমকে চকলেট দেওয়ার কথা বলে জোর করে এনে ড্রয়িংয়ে হেল্প করতে বসিয়ে রেখেছে। আহিয়ান বাবাকে এঁকেছে, একটা বিশাল স্যান্ডউইচ মুখে পড়ে খাচ্ছে। মিম ওদের সাহায্য তো করেছে, কিন্তু জানে একটু পর এসবের জন্য ওর উপর দিয়ে ঘূর্ণিঝড়, টর্নেডো, নার্গিস এসব একসাথে যাবে। আবিরকে নিচে নামতে দেখেই আহিয়া দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। কি হয়েছে মামুনি? বাবা, এই দেখো মাম্মা। আবির আহিয়ার হাতে ড্রয়িংয়ের খাতার দিকে তাকিয়ে দেখল, কাঁচা হাতে একটা ছবি আঁকা। একটা বাঁকা তেরা মেয়ে, বিশাল লম্বা চুল যা পা পর্যন্ত, চোখ দুটো বড় বড়। আবির তা দেখে হাসতে হাসতে শেষ। বলল, এটা তোমার মাম্মা? মাম্মা। হঠাৎ আবির শুনতে পেল রান্নাঘর থেকে মেঘ ও বন্যার অট্টহাসির শব্দ। আবির সেদিকে এগিয়ে গেল। গিয়ে যা দেখলো, আবিরের তো চক্ষু সড়ক গাছ। আহিয়ানের হাতে একটা ড্রয়িং, যেখানে একটা মোটা তাজা লোক হাঁ করে বড় একটা স্যান্ডউইচ খাচ্ছে। নিচে ভাঙা ভাঙা অক্ষরে লেখা, আমার পাপা। আবির আহিয়ানকে ডাকলো, সোনাই দিকে আসো তো। আহিয়ান আসলে আবির হাঁটু গেড়ে সামনে বসে জিজ্ঞেস করলো, তোমাকে কে বলেছে এটা? আমি মানে তোমার কেন এমন আঁকতে ইচ্ছে হলো? আহিয়ান হাসি হাসি মুখ নিয়ে বলল, আম্মুই তো সব সময় তোমাকে বলে তোমার নাকি খাওয়া ও ঘুম ছাড়া কোনো কাজ নেই। আবির রাগে কটমট করে তাকালো মেঘের দিকে। মিম ও বন্যা মুসকি মুসকি হাসছে। আলী আহমদ খান হঠাৎই বলে উঠল, ঠিকই তো বলেছে আমার বৌমা, সকাল বিকাল অফিস, খাওয়ার ঘুম ছাড়া তোমার আর কি কাজ? আলী আহমদ খানের সাথে তাল মিলিয়ে তানভীর বলল, আমার মেয়ে জামাইয়ের ট্যালেন্ট আছে বলো ভাইয়া, বলে দাঁত কেলিয়ে হাসল। আবির রাগে রাগে মুখ নিয়ে বলল, তোকে আমার ব্যয় জীবনেও বানাবো না, আমি উপরে যাচ্ছি।
তোর মেয়েকে আজই অন্য কোথাও বিয়ে দিয়ে দিব বলে আবির সকলের মুখের দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। বন্যার মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, কবে যে এদের দুই ভাই দুষ্টুমির জন্য আমার ছোট মেয়েটার কপাল পড়ে। বন্য তানবীরের মেয়ে ত্রিদা খান, বয়স 2.5 বছর, ছোট ছোট পায়ে হেঁটে আহিয়ার সাথে পুরো বাড়ি মাতিয়ে রাখে, কিন্তু আহিয়ানের কাছে সে ভুলেও যায় না। আহিয়ানও সুযোগ পেলেই ত্রিদাকে মেরে দেয়, আর ত্রিদাও আবির বাড়ি আসলেই বড় পাপার কাছে বিচারের ডালি নিয়ে বসে। আজ শুক্রবার, একটু আগে জুম্মার নামাজ পড়ে এসে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করেছে। এখন সবাই সবার রুমে বিশ্রাম নিচ্ছে। মিম প্রায় 30 মিনিট ধরে বাবা মায়ের পাশের রুমে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে রুমে যাবে নাকি যাবে না। দরজার উপরে সামান্য পা দেখা যেতে আকলিমা খান বলল, কে ওখানে? মিম গুটিসুটি পায়ে এগিয়ে গেল সামনে, বলল, আমি আম্মু। দরজার বাহিরে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলবি? না মানে হ্যাঁ আম্মু। মাত্রই এসে বিছানায় শুয়েছে, তাই মিমের শব্দ পাওয়া মাত্র ইকবাল খানের ঘুম ভেঙে গেল। আকলিমা খান কিছু বলার আগে ইকবাল খান মেয়েকে নিজের কাছে ডাকলেন। এবার মিম গিয়ে বাবার সামনে মাথা নিচু করে বসল। ইকবাল খান আদুরে কণ্ঠে বললেন, কি হয়েছে আমার মায়ের? মিম কোনো জবাব দিল না, মাথা নিচু করে বসে আছে। এবার আকলিমা খান এসেও বিছানায় বসলেন, বললেন, তোমরা বাবা মেয়ে কথা বলো, আমি ঘুমাচ্ছি। ইকবাল খান ও মিম আকলিমা খানের কথা শুনে একবার ওনার দিকে তাকালো। তারপর ইকবাল খান মিমের উদ্দেশ্যে বললেন, বলো মা, কি হয়েছে, কিছু লাগবে তোমার? মিম কাছুমাছু করে বসে ওনার এক আসলের সাথে আর এক আসলে গিট্টে দিচ্ছে। ইকবাল খান আবারও বলল, কিছু তো বলো। আসলে আব্বু, আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মিমের মুখে গুরুত্বপূর্ণ কথা শুনে আকলিমা খান ইকবাল খান উঠে বসলেন। মিম কিছুক্ষণ থেমে আবারও বলা শুরু করলো, তোমরা তো জানো আমি কখনো তোমাদের বিশ্বাস ভাঙিনি। আমি আর আরিফ ভাইয়া মানে আমরা প্রায় 5 বছর ধরে একে অপরকে চিনিয়ে বুঝে ভালোবাসি। না মানে এটা হঠাৎ করে হয়নি, আমরা দুজনে বুঝে শুনে ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা চাই তোমরাও আমাদের পাশে থাকো, কারণ আমাদের এই সিদ্ধান্তে আমরা পরিবারকে সম্মানের সঙ্গেই পাশে রাখতে চাই। মিমের কথা শেষ হতে না হতেই আকলিমা খান সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মিমের গালে। বলল, তোর সাহস কি করে হলো তোর আব্বুর সামনে এই কথা বলার? ইকবাল খান এক হাত তুলে আকলিমা খানকে থামিয়ে দিল। ইকবাল খান গম্ভীর কণ্ঠে বললেন, মাহমুদা আফা জানে? মিম নিচের দিকে তাকিয়ে জবাব দিল, জি, আরিফ ভাইয়া তাদের পরিবারের সবাইকে জানিয়েছে। কবে জানিয়েছে? 2 দিন আগে। কি বলেছে ওর পরিবার? মিম কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, ফুপি আর ফুফা জানিয়েছেন আমাদের পরিবার মানলে তাদের কোনো সমস্যা নেই। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বললেন, আর তুমিও সেটা শুনে তোমার পরিবারকে মানাতে চলে এসেছ? মিম বয়ার্ত কণ্ঠে বলল, না মানে আব্বু। ইকবাল খান ধমক দিয়ে বললেন, কি মানে করছো? তুমি কি ভুলে গেছো তোমার পুপির পরিণতি? এই একই ভুলের কারণে 27 বছর আফা আমাদের বাড়িতে আসেননি। তুমিও কি চাও তোমার ভাগ্যটা সেরকমই হোক? ইকবাল খানের দমক শুনে মিম মাথা নিচু করে বসে বসে নীরবে চোখে জল ফেলছে। আকলিমা খান মিমের এক হাত ধরে টেনে উঠে দাঁড় করিয়ে বলল, তুই এখনই রুম থেকে যা, আমরা এই ব্যাপারে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। মিম মায়ের হাতটা ছাড়িয়ে ছুটে গিয়ে আব্বুর পায়ে জড়িয়ে ধরল। কান্নায় জর্জরিত কণ্ঠে বলল, প্লিজ আব্বু, তোমরা এমন করো না, আমি আরেফকে ছাড়া বাঁচব না। মিমের কথার মাঝখানে মিমের মা পড়ন কেটে বলল, কিরে মিম, আমি কি এত নির্লজ্জ মেয়ে পেটে ধরেছিলাম? আমার ভাবতেই অবাক লাগছে, তুই আমার মেয়ে, কি করে পারছিস বাবার সামনে এসব কথা বলতে? মিম মায়ের কথায় কান্না দিয়ে তার বাবা পাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু, আরিফ তো ভালো ছেলে, আমাকে অনেক ভালোবাসে, আমাকেও অনেক ভালো রাখবে। শুধু তোমরা যেন আরিফকে মেনে নাও, সেই জন্যই আরিফ নিজের বাবার ব্যবসার হাল ধরে প্রতিষ্ঠিত হয়েছে। সম্পর্কের শুরুতে আরিফ 2 থেকে 3 বছর সময় আমার থেকে চেয়ে নেওয়ার পরেও পরবর্তীতে তোমাদের চোখে যোগ্য হওয়ার জন্য 5 বছর সময় ব্যয় করেছে। এখন নিঃসন্দেহে আরিফ সর্বদিক থেকে তোমাদের চোখে যোগ্য। প্লিজ আব্বু, তুমি আর না করো না। উফ মাম্মা, আমি ব্যথা পেয়েছি। আহিয়ার শব্দ পেয়ে মেঘ সেদিকে তাকালো, দেখলো আহিয়ান আহিয়াকে চিমটি কেটেছে। মেঘ দমকে সুরে বলল, আহিয়ান, তোমাকে কতবার বলেছি ও তোমার ছোট বোন হয়, তুমি ওর বড় ভাইয়া, আর বড় ভাইয়ারা ছোট বোনকে কখনো মারে না, অনেক আদর করে। আহিয়ান বলছে, আমি বলিনি মাম্মা, বোন মিথ্যে বলেছে। আহিয়া প্রতিবাদী সুরে বলল, না মাম্মা, ভাইয়া মিথ্যে বলছে। এবার আহিয়ান রাগে আহিয়ার মাথার জুটির তুলি খুলে নিল। আর কি লাগে, শুরু হয়ে গেল রাজকন্যা আহিয়ার কান্না। ঠোঁট ভাঙিয়ে ভাঙিয়ে পাপা পাপা বলে কাঁদতে শুরু করেছে। মেঘ পাশে বাচ্চাদের জামা কাপড়গুলো গোছাচ্ছিল, ছুটে গিয়ে আহিয়াকে বুকে জড়িয়ে আদর করা শুরু করলো।
আমি পাপার কাছে বিচার দিব। পাপা, ওই পাপা, কই তুমি? বলে আহিয়া আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের তো মাথায় হাত। শুরু হয়ে গেল পাপার আদরের দুলালির কান্না। কিন্তু আহিয়ার আব্বু গেল কোথায়? কাকামণি আসবো? আবিরের কণ্ঠস্বর পেয়ে ইকবাল খান, আকলিমা খান ও মিম দরজার দিকে তাকালো। আকলিমা খান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আরে আবির, কিছু লাগবে তোমার? আসো, ভিতরে আসো। আবির একবার সারা করে চোখ বলিয়ে নিল। ইকবাল খান বিছানায় হেলান দিয়ে বসে আছে। সামনে মাথা নিচু করে বসে আছে মিম। পরিস্থিতি নীরব ও গুরুগম্ভীর। এবার আবির মুখ খুলল। কাকামণি, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। ইকবাল খান মুখের হাসির রেখা টেনে বললেন, এত ফর্মালিটির কি আছে? কি বলবি বল। আর দাঁড়িয়ে আছিস কেন? এখানে এসে বস। না, আমি এখন বসবো না। হয়তো আহিয়া ও আহিয়ান এতক্ষণে আমাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তাছাড়া আব্বুর রুমে গিয়েছিলাম, সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, কি বলবি বল। আবির গম্ভীর মুখ নিয়ে বলল, আমার বন্ধু ছোট ভাইয়ের জন্য অনেক দিন ধরেই মেয়ে দেখা হচ্ছে। ওরা অনেক আগেই মিমের জন্য আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি মিমের পড়ালেখার জন্য রাজি হইনি। কিন্তু এবার মনে হয় মিমের বিয়েটা দেওয়া উচিত। তুমি কি বলো? মিমের মাথায় মনে হয় আবিরের কথা শুনে আকাশ ভেঙে পড়েছে। লাল লাল ভেজা আঁখি জগল নিয়ে আবিরের পানে তাকালো, কিন্তু আবির হয়তো তা দেখতেই পেল না। আকলিমা খানের মুখটা দেখে মনে হচ্ছে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। ইকবাল খান খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে তারপর বললেন, ঠিক আছে, তুই ওনাদের খবর দে, মেয়ে দেখতে আসতে বল। আবির আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ওরা মিমকে আগেই দেখেছে। ছেলের পরিবারের সবাই চায় তোমরা যদি ছেলেকে পছন্দ করো তাহলে বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যেতে। মিম উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, তুই তোর রুমে যা, এখানে তোর কোনো কাজ নেই। মিম আবিরের ভয়ে আর কিছু বলতে পারল না। ইকবাল খানের মুখের দিকে একবার তাকিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ঠাস শব্দ করে মেঘের বুকটা কেঁপে উঠেছে। কি হয়েছে দেখতে তাড়াতাড়ি করে রুমের বাহিরে বের হলো। বুঝতে পারলো শব্দটা মিমের দরজা থেকে এসেছে। মিম দরজা বন্ধ করে দরজায় পিঠ ঠেকে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। বারবার একটা কথাই চিৎকার করে বলল, হে আল্লাহ, যারে আমার মনে দিলা তারে আমার ভাগ্যে কেন দিলা না। গায়ের ওড়নাটা খুলে কিছুটা মুখের ভিতর ভরে চিৎকার করে কান্না শুরু করলো। যে কান্নার নেই কোনো শব্দ, আছে শুধু নীরব আর্তনাদ। মিমের কান্নায় রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। কাঁদতে কাঁদতে একসময় মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে মাগরিবের আজান পড়েছে। বন্যা মাগরিবের নামাজ শেষ করে এসে দেখল ত্রিদা রুমে নেই। বন্যা মনে মনে কি যেন ভেবে রুমটাকে তাড়াতাড়ি গুছানো শুরু করলো। তখনই তানভীর হঠাৎ বন্যাকে পিছন থেকে জড়িয়ে ধরল। তানভীরের শীতল স্পর্শ গায়ে লাগতে বন্যার লজ্জায় কুঁকড়ে যায়। এই মেয়েটা এখনও সেই প্রথম দিনের মতোই লাজুক, সেই প্রথমের মতোই মিষ্টি। তানভীর বন্যাকে নিচের দিকে ঘোরালো, তারপর বন্যার দিকে একটা ছোট বক্স বাড়িয়ে দিল। বন্যা চমকে গিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? আজ তো কোনো স্পেশাল দিন না। তানভীর মুচকি হেসে জবাব দিল, ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে আসে? তারপর বক্সটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। হঠাৎ তানভীর বন্যার নাকের নাক ঘষে জবাব দিল, কারণ আমার দিনগুলোকে সর্বদা তুমি স্পেশাল বানাও, তাই তোমারও তো স্পেশাল কিছু পাও না। বন্যা বক্সটি খুলে দেখে একটা ছোট্ট প্রেন্ডেন্ট, তাদের দুজনের নামের প্রথম অক্ষর খোদাই করা। এটা দেখে বন্যা খানিকক্ষণ চুপ করে থাকে। তারপর তানভীরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তারপর দৃঢ় কণ্ঠে বলে, গিফটের কি প্রয়োজন ছিল? বারবার প্রেমে পড়ার জন্য এই আপনিটাই তো যথেষ্ট। তানভীর মুচকি হাসল। মা! ত্রিদার কণ্ঠ শুনে দুজনেই হকচকিয়ে ওঠে। বন্য তানভীর মেয়ের দিকে ছুটে গেল। দেখলো কেঁদে কেটে সুন্দর মুখটাকে লাল করে রেখেছে। তানভীর আদুরে কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে আমার মাম্মামের? ত্রিদা কাঁদতে কাঁদতে আদো আদো কণ্ঠে বলল, ভাইয়া। বন্যার আর কিছু বুঝতে বাকি রইল না। ত্রিদা ছোট, কিন্তু মেয়েটা মায়ের মতোই বুঝদার। যখন থেকে বুঝতে পেরেছে আহিয়ান ওকে সুযোগ পেলেই মারে, তখন থেকে আহিয়ানের সামনে তেমন একটা যায় না। সারাদিন আহিয়ার সাথেই খেলাধুলা করতে পছন্দ করে, কিন্তু তবুও মাঝে মাঝে আহিয়ানের সামনে পড়েই যায়। ফোনের টুংটাং শব্দে তানভীর বিছানার দিকে তাকালো। এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরলো, আবার কেটেও দিল। তারপর পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট গায়ে জড়ালো। এরপর সন্ধ্যাবেলা তানভীরের হঠাৎ পোশাক পরিবর্তন দেখে বন্যা কাছে এসে জিজ্ঞেস করলো, কোথাও বের হচ্ছেন? তানভীর ত্রিদাকে কোলে নিতে নিতে বলল, অনেকদিন হলো রাকিব আর রাসেল ভাইয়াদের সাথে আড্ডা দেওয়া হয় না, সেখানে যাচ্ছি। তানভীর মেয়ের কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, মাম্মা, তুমি তোমার মায়ের কাছে একটু থাকো, নিচে তোমার বড় পাপা অপেক্ষা করছে, আমি যাব আর আসবো। এই নিন কফি। আবির ফোন স্কল করতে করতে কফিটা হাতে নিল।
কফির কাপটা টি টেবিলে রেখে মেঘের এক হাত টেনে নিজের কোলে বসিয়ে দিল। এই করছেনটা কি? কেউ দেখবে তো? মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনেও আবিরের কোনো ভাবান্তর নেই। তার নির্লিপ্ত জবাব, দেখুক, তাতে আমার কি। মেঘ ব্রু কুঁচকে বলল, আপনি এত নির্লজ্জ কেন বলুন তো? আবিরের শান্ত জবাব, ম্যাম, আপনি এত সুন্দর কেন বলুন তো? উফ, আহিয়ার আব্বু। আবির বলছে, উফ, আহিয়ার আম্মু। মেঘ এবার বিরক্তি কণ্ঠে বলল, দূর, এবার ছাড়ুন তো, কেউ চলে আসবে। এবার আবিরও ভদ্রভাবে মেঘকে ছেড়ে দিল। আচ্ছা মিম কথা বলতো, ওকে দেখতে পাচ্ছি না কেন? মেঘের নিশ্চিন্ত জবাব, আছে হয়তো বা রুমে। ও শুনুন। আজও আবিরের কণ্ঠে সে চিরচেনা সুর। কোথাও বের হচ্ছেন? পারলে একটু তাড়াতাড়ি ফিরে আসেন, ছেলে মেয়েগুলো আপনার অপেক্ষায় থাকে। আবির হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ভালো কথা মনে করেছ, আমি বাহিরে অপেক্ষা করছি, তোমার গুণধর ভাই নিচে নামলে বলো বাহিরে আসি। মেঘ জবাব দিল, ঠিক আছে যান। আবির মুচকি হেসে বলল, এখন যান ডাকলেও বাহিরে যাওয়া বন্ধ করতে পারবো না, জরুরি কাজ আছে। মেঘ রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে যেতে বলেছি, যান ডাকিনি। আর যাওয়ার হলে তাড়াতাড়ি যান, আপনার ছেলে মেয়ে দেখলে আবার আটকে দিবে। আবির খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, যথা আজ্ঞা মহারানী। মেঘ একটা মুচকি হাসি উপহার দিয়ে আবারও রান্নাঘরের দিকে হাঁটা ধরল। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাইয়া, এবার তো ক্ষমা কর। তানবীরের কণ্ঠে ক্লান্তির সুর। আবির কখন থেকে বাড়ির বাহিরে গাড়ির সামনে তানবীরকে কান ধরিয়ে উঠবোস করাচ্ছে। এবার আবির মেজাজে কণ্ঠে বলল, বের হতে এত লেট কেন করলি? তুই জানিস না আজকে তাড়াতাড়ি যাওয়াটা আমাদের কত জরুরি? তানবীর হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আরে ভাইয়া, আগে শোনো তো, আজকাল মেয়েটার জন্য কোথাও বের হতে পারি না। বাড়ি থেকে বের হতে গেলেই গলা জড়িয়ে আবদার জুড়ে বসে, ও আমার সাথে যাবে, নিতে না চাইলে কান্নাকাটি করে রুম মাথায় তুলে বসে। তুই তার কান্না থামাবো, তারপরে তো আসবো নাকি? হাতে গোনা কয়েকজন ছাড়া খানবাড়ির সকলেই রাতের খাবার খেতে বসেছে। রাত 9টা বেজে 30 মিনিট। খানবাড়ির ডাইনিং টেবিলটা আবির বহু বছর আগেই পরিবর্তন করেছে। এনেছে নতুন ও বড় মাপের একটা টেবিল, যেখানে আনায়াসে পুরো খান পরিবার বসে খাবার খেতে পারে। বিশেষ বিশেষ দিনে বাড়িতে কোনো মেহমান আসলে এই টেবিলটাতে যোগ করা হয় আরও কয়েকটা চেয়ার। নতুন ডাইনিং টেবিলে আহিয়ান সর্বদাই আলী আহমদ খানের পাশে বসতে পছন্দ করে। দাদু হিসাবে আলী আহমদ খান আহিয়ানের ভীষণ পছন্দ। আর আহি ও ত্রিদা দুই আহ্লাদি খাওয়ার সময় হলে সব সময় দৌড়ে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝে দুই চেয়ারটা দখল করে বসে থাকে। প্রতিদিনের ন্যায় আজও আহি ও ত্রিদা ছুটে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝের চেয়ারেই বসে পড়ল। আহিয়ান আলী আহমদ খানের পাশে বসে আছে। আহি ও ত্রিদার কাহিনী দেখে বলে উঠল, উফ। আলী আহমদ খান এবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। হয়তো তিনি বুঝতে পেরেছেন এই ছেলেটার বিরক্তির কারণ কি। আহিয়ানের বয়স কম, কিন্তু এই বয়সে বাবার মতো নিজের গম্ভীর্য বজায় রাখতে সে একটুও ভুলেনি। আহিয়ান যেন আবিরের প্রতিচ্ছবি, রাগী, গম্ভীর, বদমেজাজি, সব গুণ তার মধ্যে বহমান। কিন্তু বাড়ির সকলে তা নিয়ে একটু টেনশন করে না, কারণ তারা জানে আগে আবিরও এমন ছিল। কিন্তু সে ছেলেটাই বর্তমানে সারাক্ষণ বউয়ের আসল দোলে বলতে থাকে, আমার বউ, আমার বউ। বাড়ির 3 কর্তা তাদের নাতি নাতনিদের নিয়ে রাতের খাবার খাচ্ছেন। 3 কর্ত্রী তাদের খাবার পরিবেশন করছেন। মেঘার বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে। অবশ্য মালিহা খান বারবার মেঘ ও বন্যাকে বলেছে খেতে বসতে, কিন্তু মেঘ ও বন্যার একটাই কথা, বাড়ির বাকি মহিলাদের সাথে খাবে। হঠাৎ করে আলী আহমদ খান বললেন, মিম কি রাতে খাবার খাবে না? মিম কই? ইকবাল খান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আলী আহমদ খানের কথার কোনো জবাব দিল না। আকলিমা খান বলল, ভাইজান ও রুমে আছে। খাওয়ার সময় হয়েছে, মেয়েকে তো ডাকো। জি ভাইজান। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? রাকিবের কণ্ঠে আবিরের তাৎক্ষণিক জবাব, ভুলে গেলি? তোকে তো আগেই বলেছিলাম যে এক জায়গায় যাব। ও হ্যাঁ, দেখ আমি তো ভুলেই গেছি। আবির ব্রুকুসকে বলল, তোরে কি আজকাল তোর বউ ডোজ একটু বেশি দেয় নাকি? রাকিব হতবাক কণ্ঠে বলল, মানে? আবির সন্দিহান কণ্ঠে বলল, তোর মাথার ব্রেন কি জুস বানাইয়া খেয়ে ফেলছস নাকি? আজকাল কি কিছুই মনে থাকে না? আবিরের ব্যঙ্গ করা কথা শুনে তানবীর দাঁত কিলিয়ে হাসল। রাকিব চোখে অগ্নি নিয়ে তানবীরের উদ্দেশ্যে বলল, এত দাঁত কেলাইয়েন না, মেয়ে হয়েছে তো তাই টের পান না। একটা ছেলে হলে বুঝতেন ছেলের কি জ্বালা। আবির রাকিবের কাঁধে এক হাত রেখে বলল, কিরে, বাসায় কি কোনো সমস্যা? রাকিব মাথায় হাত দিয়ে বলল, মহা সমস্যা বন্ধু, যা করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। কেন, আবার কি হলো? রাকিব মাথায় হাত দিয়ে চায়ের দোকানের টেবিলটায় বসল। আবিরকে বলল, আগে বল, চা অর্ডার দিব। না, আমাকে যেতে হবে বাড়িতে, তোর ভাবি অপেক্ষা করছে। ও তাহলে শোন,
করোনা ভাইরাসের থেকেও বড় মহামারী আমার ছেলে। সারাদিন দুষ্টুমি করতেই থাকে। যদি দুষ্টমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমার ছেলেই ফার্স্ট হতো নির্ঘাত, দুষ্ট রাজা। বাড়িতে থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তানভীর সান্ত্বনা কণ্ঠে বলল, আরে রাকিব ভাই, কষ্ট পাইয়েন না। এই একই মহামারী আমিও ভাইয়া দুজনেই আক্রান্ত। এই তো আসার সময়ও মেয়ে আবদার জুড়ে বসেছে আমার সাথে বাহিরে আসবে, আর ভাইয়ার ছেলে মেয়ে তো সারাদিন আমার বোনটাকে নাজেহাল বানিয়ে ছাড়ে। এই কথা শুনে 3 বন্ধু একসাথে হু হু করে হেসে দিল। মিম, মিম, দরজা খোল বলতেছি। আকলিমা খান বহু সময় ধরে মিমে দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। বারবার শুধু একটা কথাই বলছে, আমার এখন খিদে নেই আম্মু, আমি পরে খাবো, তুমি চলে যাও। সদর দরজা দিয়ে আবির ও তানভীর ঢুকতেই দেখে আহি ও ত্রিতা দৌড়ে গিয়ে কোলে উঠল, কিন্তু আবির উপর থেকে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে উপরে গেল। তারপর মিমকে ধমকে সুরে বলল, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার টেবিলে আসতে। মিম শুনল কিন্তু কিছু বলল না। অবশ্য আবিরের মুখের উপর কথা বলার সাহস মিমের নেই, তাই ভদ্র মেয়ের মতো আবিরের পিছু পিছু এসে ডাইনিং টেবিলে বসল। ইতিমধ্যে বাড়ির কর্তাদের খাওয়া প্রায় শেষ। আবির বলল, আব্বু একটু বসো, তোমাদের সাথে কথা আছে। এরই মাঝে ফ্রেশ হয়ে তানভীরও এসে খেতে বসেছে। আবির বলল, আব্বু, চাচ্চু কাকামণি, আমি তো তোমাদের আগেই বলেছি মিমের বিয়ের কথা। আজ আমি ছেলের বাড়িতে গিয়েছিলামও, ওরা চায় বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি করে ফেলতে। আলী আহমদ খান বলছেন, তারিখ তাড়াতাড়ি ফেলতে চাই, এতে সমস্যা কী? ওদের বলো আমরা প্রস্তুত। আবির ও আলী আহমদ খানের কথোপকথন শুনে মিমের খাওয়া যেন থমকে গেছে। এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে। মেঘ আশ্চর্যের ভঙ্গিতে বলল, কার বিয়ে? মেঘের মুখে বিয়ের কথা শুনে বাকির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, আমরা অবশ্যই বাড়ির সকলকে আজকে সব কিছুই বলতাম। মালিহা খান আগ্রহী কণ্ঠে বললেন, আবির, এত বনিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বল। আবির গলা খাঁকড়ে দিয়ে বলা শুরু করলো, আম্মু, আমার বন্ধুর এক ছোট ভাই আছে, ছেলে ব্যবসা করে, অনেক দিন ধরে মিমের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে ওদের পরিবার। এতদিন আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু এখন মনে হচ্ছে মিমের আবার বিয়েটা দেওয়া উচিত। আজ দুপুরে আব্বু ও চাচ্চুর সাথে এই ব্যাপারে আলোচনা করা শেষ। কাকামণিকেও জানিয়েছি, কাকামণিও সম্মতি দিয়েছে, তাই আমিও তানভীর সন্ধ্যার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম। ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চাই। আর তোমরা তো শুনলে, আব্বু চাচ্চুর এতে কোনো আপত্তি নেই। তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকে বিয়ের তারিখ নির্ধারণ করবে ইনশাল্লাহ। দীর্ঘ কথার পর আবির থামল। আবিরের কথা শুনে হালিমা খান বললেন, কিন্তু আবির বাবা, এভাবে তো আর বিয়ে হয় না। ছেলে পক্ষকে বলো মিমকে এসে দেখে যেতে। ওনারা মেয়ে না দেখে কীভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চায়? আবির মুখে হাসি রেখা টেনে বলল, মামুনি, আসলে তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা তেমন না। ছেলের বাড়ির সকলেই মিমকে আগেই দেখেছে, আর আমাদের বাড়ির পক্ষ থেকে আব্বু, চাচ্চু, কাকামণি, তানভীর, আমি সহ সকল পুরুষরাই দীর্ঘদিন যাবৎ ছেলে এবং ছেলের পরিবারকে চিনি এবং জানি। তোমরা নিশ্চিন্তে থাকো। মেঘাবার মুখ খুলল, বলল, তাই বলে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখবে না? আর আমরা বাড়ির মহিলারাও তো ছেলে এবং ছেলের পরিবারকে দেখিনি। মেঘের চিন্তাযুক্ত চেহারা দেখে আলী আহমদ খান বললেন, মেঘ মামনি, এত চিন্তার কিছু নাই। তোমরা কি আমাদের বিশ্বাস করো না? আমার ছেলে এবং ছেলের পরিবারের সকল খোঁজখবরই নিয়েছি। ছেলে নিজে মিমকে পছন্দ করেছে। আর রইল কথা মিমের। এবার আলী আহমদ খান মিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিম আম্মা চান? ছেলে এবং ছেলের পরিবারকে আমরা সকলেই দেখেছি, তারা খুবই ভালো। আশা করছি তোমার আমাদের উপর বিশ্বাস আছে। আর তারপরও যদি তোমার মনে হয় তুমি ছেলের সাথে দেখা করতে পারো। মিম চোখ তুলে তাকালো। চোখগুলো রক্ত লাল হয়ে আছে। টলমলো চোখে কিছু বলার আগে তানভীর বলে উঠল, আরে মিম দেখতে চাইবে না? আমাদের ছোট বোনের উপর আমাদের অবশ্যই বিশ্বাস আছে, তাই না বল মিম? মিম উঁচু মাথাটা আবারও নত করে ভাতের প্লেটের দিকে চোখ রাখল। কিছু না বলে চুপচাপ বসে আছে। এবার আবির বলল, দেখেছ আব্বু, মিম আমাদের উপর ভরসা করে চুপ করে আছে। তাই বাড়ির সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউই এসব নিয়ে আর চিন্তা করো না। বন্যা, মেয়ে, হালিমা খান, মালিহা খান ও আকলিমা খান সহ বাড়ির সকল মেয়েরাই চুপ হয়ে গেল। মিম নীরবে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। ভাবছে আরিফের কথা। আরিফ যদি একবার জানে তাহলে কি করবে? মিম নিজেও জানে না। এই ছেলেটা পাগলের মতো ভালোবাসে মিমকে। পরিবারের পরে মিমের চেয়েও বেশি মিমকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা আরিফ। মিম মনে মনে বলল, না, অনেক হয়েছে, এবার আরিফকে ব্যাপারটা জানাতেই হবে। ও নিশ্চয়ই কিছু করবে। বাড়িতে মিমাপুর বিয়ে, আহ কি মজা! আমাকে কিন্তু অনেক শপিং করিয়ে দিতে হবে, অনেক বাজিও কিনে দিতে হবে। আপুর হলুদের দিন ফাটাবো। আদির কথা শুনে তানভীর আদির কান ধরে বলল,
এত চেঁচামেচি করিস না বলত, না হলে মিমের সাথে তোর বিয়েটা ওই দিন সেরে দিব। খাবার সময় তানবীরের মুখে বলত ও আদির কান ধরা দেখে মোজাম্মেল খান কটমট চোখে তানবীরের দিকে তাকালো। আবিরের ইশারা পেয়ে তানবীর আদির কান ছেড়ে দিয়েছে। ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য এবার আবির মুখ খুলল। আব্বু, চাচু, আমার একটা রিকোয়েস্ট আছে। আলী আহমদ খান আবিরের দিকে তাকালো। আবির সম্মতি বুঝতে পেরে বলল, আমার আর মেঘের বিয়েটা খানবাড়িতে হয়েছে, এমনকি তানবীরের বিয়েটাও খানবাড়ি থেকেই হয়েছে। আমি চাই আবার মিমের বিয়েটা স্পেশালভাবে হোক, যেটা হবে স্প্যারো ড্রিম হাউসে। মিমের হলুদ সন্ধ্যায় আমি কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করতে চাই। আলী আহমদ খান মুখের হাসি রেখা টেনে বললেন, তোমরা যেভাবে খুশি আনন্দ করো, এতে আমাদের কোনো সমস্যা নেই। রাতের খাওয়া দাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেছে। মিম রুমে ঢুকে তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিল। তারপর বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে চেক করলো আরিফ কোনো কল বা মেসেজ দিয়েছে কিনা। না, দেয়নি। মিম আর অপেক্ষা করলো না, ও নিজে কল লাগালো আরিফকে। একবার নয়, দুইবার নয়, প্রায় 7 বার কল দিল, কিন্তু ওই পাশ থেকে কেউ কল রিসিভ করলো না। মিম হতাশ হয়ে দুহাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল আর আস্তে আস্তে আওড়ালো, কোথায় তুমি আরিফ? আজ যে তোমাকে আমার বড্ড বেশি প্রয়োজন। আমি যে তোমাকে ছাড়া নিঃস্ব, বড্ড বেশি একা। টুম করে মেসেঞ্জারে মেসেজের শব্দ পেয়ে মিমের ঘোর কাটল। ছুটে গেল মিম ফোনের সামনে। হ্যাঁ, মিম যা ভেবেছে তাই। এই তো তার কাঙ্ক্ষিত মানুষটির মেসেজ। আরিফ হাই লিখছে। মিম, হ্যালো, কেমন আছো? মিম আরিফের প্রশ্নের উত্তর না দিয়ে আতঙ্কিত কণ্ঠে আরিফকে পাল্টা প্রশ্ন করলো, এতগুলো কল দিলাম, কল কেন ধরলে না? কাজ ছিল, তাই ব্যস্ত ছিলাম। মিম অভিমানী কণ্ঠে বলল, ও, এতগুলো কল দিলে জরুরি কিছু বলবে? মিম ভেবে পাচ্ছে না কি করে আরিফকে বলবে তার বিয়ের কথা। মিম যখন ভাবনায় ব্যস্ত, তখন আরিফ বারবার মেসেজ দিচ্ছে, এই, ওই, এই মিম। মিম ঘন ঘন মেসেজের টুংটাং শব্দে বাস্তবে ফিরল। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কি বলবে সে আরিফকে? কি করে বলবে 1 সপ্তাহ পর তার বিয়ে? তাছাড়া আরিফের রিয়েকশনই বা কী হবে? মিম কাঁপা কাঁপা হাতে মেসেজ লেখা শুরু করলো, আরিফ, তোমার কথা অনুযায়ী আমি আব্বু আম্মুকে তোমার কথা জানিয়েছিলাম। তারা আমাদের সম্পর্কটা মানতে নারাজ। মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথে উপাস থেকে রিপ্লাই মেসেজ আসলো, কি বলেছে মামা মামি? দুপুরে আব্বু আম্মুকে জানিয়েছিলাম। আম্মু শুনে আমাকে একটা সর মেরেছে, আর আব্বু বলেছে তোমাকে বিয়ে করলে ফুফির মতো আমাকেও আর খানবাড়িতে আসতে দেওয়া হবে না। ও। মিম চোখের পানি মুছতে মুছতে আবার লিখলো, তুমি শুধু ও বলছো? তোমার কি একটু টেনশন হচ্ছে না, নাকি তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না? আজব, গুরুত্ব না দেওয়ার কি আছে? আমি তো তোমার সকল কথাই শুনলাম, তাহলে কিছু বলছো না যে? তোমার কি কিছু করার নাই? দেখো মিম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এটা যেমন সত্যি, তেমন আমার ফ্যামিলিকেও আমি ভীষণ ভালোবাসি। আমার পরিবারকে আমার যতই কষ্ট হয়েছে মানিয়ে নিয়েছি, এখন তুমিও তোমার পরিবারকে মানানোর চেষ্টা করো। আচ্ছা আরিফ, তোমার কি মনে হয় না আমি আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে মানানোর? চেষ্টা যেহেতু করতেছ, সেহেতু তারা অবশ্যই মেনে নিবে। তাদের একটু সময় দাও, আর আবারও বোঝানোর চেষ্টা করো। সময় দেওয়ার মতো সময় আর নেই আরিফ। কেন? কারণ আগামী সপ্তাহের দিকে আমার বিয়ে। বিয়ে? বিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল ছেলেপক্ষের সাথে আমাদের বাড়ির আব্বু, চাচু ও ভাইয়ারা একত্রিত হয়ে বিয়ের তারিখ ঠিক করবে। সবাই চায় আগামী শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করতে। এবার আরিফের মেসেজটি কেমন জানি গা ছাড়া মেসেজ মনে হলো মিমের। আরিফ বলল, তাহলে আর কি, সব যেহেতু ঠিক হয়ে গেছে তাহলে বিয়েটা করে নাও। নোনা জলে মিমের চোখ ঝাপসা হয়ে আসছে, তাও চোখের পানি মুছে আবার লেখা শুরু করলো, তুমি কি করে বলতে পারছো এসব? তুমি তো এমন ছিলে না আরিফ। তাহলে কি বলবো? বিয়েটা নিশ্চয়ই হঠাৎ করে ঠিক হয়নি। তুমি সবটা জানার পরেও আমাকে এতদিন জানাওনি কেন? এখন হঠাৎ করে বলছো সামনের সপ্তাহে বিয়ে, হাতে মাত্র 1 সপ্তাহ। এই অল্প সময়ে আমি কী বা করতে পারি? মিম কাঁদতে কাঁদতে বলল, তুমি এভাবে বলো না আরিফ। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যত বিপদই আসুক তুমি আমার পাশে থাকবে, তাহলে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি তোমাকে খুব ভালোবাসি আরিফ। অন্য কারো ঘরের বউ হয়ে যাওয়ার কথা আমি ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এটা কি তুমি বুঝতে পারছো না? আমি জানি মিম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার হাত পা ভাগ্যের নির্মম পরিহাসে বাঁধা। আমি চাইলে তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি না। আমার আম্মু দীর্ঘ 27 বছর পর তার ভাইদের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমি চাই না নতুন করে আমার জন্য আবারও খান পরিবারের সাথে আমাদের বিচ্ছেদ হোক। তুমি প্লিজ তোমার ফ্যামিলিকে মানানোর চেষ্টা করো। মিম দুহাতে চোখের পানিগুলো মুছে বলল, আর যদি না পারি? তাহলে পারলে আমায় ক্ষমা করে দিও। মিম আশ্চর্য কণ্ঠে বলল, আরিফ, তুমি কি করে বলতে পারছো এসব?
তুমি কি ভুলে গেছো আমাদের গত 5 বছরের স্মৃতিগুলো? আজকের দিনটাই ভয়ে আমি গত 5 বছর আগে তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইনি, তবু তুমি এলে আমার জীবনে। আর এখন এসে যখন পড়েছ, তাহলে কেন ছেড়ে যাচ্ছ? সরি মিম, পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কিন্তু দুই ফ্যামিলির অমতে আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মিম আবার খানিকটা রাগী কণ্ঠে বলল, এটাই কি তোমার শেষ কথা? হুম, ঠিক আছে মিস্টার আরিফ, আপনাকেও আমার বিয়েতে দাওয়াত রইল। অবশ্যই 2 দিন আগ থেকেই চলে আসবেন। আফটার অল আপনি আমার প্রিয় কাজিন বলে কথা। তারপর আরিফের আইডি থেকে শুধু একটি মেসেজই আসলো, ভালো থেকো। মিম ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে হাউমাউ করে কাঁদতে থাকলো। কি বলছে আরিফ? আরিফকে আজ বড্ড বেশি অচেনা লাগছে। যে ছেলেটা মিম বলতে পাগল ছিল, যে আজ কত সহজে মিমকে এগিয়ে দিল অন্যের ঘরের ঘরণী হতে। মিম হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে কাঁদছে আর বারবার বলছে, আমার সকল ভালো থেকো কেড়ে নিয়ে তুমি কি করে আমাকে বলছো ভালো থাকতে? তুমি কেন বুঝতে পারছো না আমার সকল ভালো থাকা তুমি? তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারলে? বেঈমান তুমি, আর বেঈমান তোমার ভালোবাসা। আমি ঘৃণা করি তোমাদের মতো বেঈমান পুরুষের বিষাক্ত ভালোবাসাকে। রাত 12টার কাটায় মেঘ আহিয়ান ও আহিয়াকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। আবির এতক্ষণ পাশেই বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। হঠাৎই আবিরের মুখে চিন্তিত ও হতাশার ভাব ফুটে উঠল। ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নেমে গেল বেলকনিতে। আবির তাকিয়ে আছে দূর ওই আকাশের পানে। আকাশের ছাদটা বারবার মেঘের কোলে হারিয়ে যাচ্ছে, আবার একটু পর পর বের হয়ে আলো ছড়াচ্ছে পৃথিবীর বুকে। হঠাৎ একটা শব্দে ধ্যান ভাঙল আবিরের। লক্ষ্য করে দেখলো আকাশ থেকে অনেক নিচ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে তার নিজ গন্তব্যে। আবির খানিকক্ষণ ওইদিকে তাকালো, তারপরে পাশে কারো উপস্থিতি টের পেল, কিন্তু আবির পাশ ফিরেই তাকালো না। আবির জানে তার পাশের মানুষটিকে। আহিয়ার আব্বু? মেঘের ডাকে আবিরের শান্ত জবাব, হুম। অনেক রাত হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে আছেন? রুমে চলুন, ঘুমাবেন। আমার ঘুম আসছে না। কেন, কি নিয়ে এত টেনশন করছেন আপনি? আবির মৃদু হাসল, তারপর মেঘকে কিছুটা কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলল, আহিয়ার আম্মু, আমার হঠাৎ করে কেন যেন ভয় হচ্ছে। মেঘ আবিরের বুকে মাথা রেখে এক হাত দিয়ে আবিরের বুকের বাঁ পাশে কি যেন আঁকিবুকি করছে। আবিরের কথা শুনে মেঘের সহজ সরল জবাব, কেন? আবির মেঘকে আরেকটু বুকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, এত তাড়াতাড়ি করে মিমের বিয়ের সিদ্ধান্ত নিয়ে কি আমি কোনো ভুল করলাম? একদমই না। মেয়েরা হলো ঘরের সম্মান, তাদের সম্মান মতো বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানোটা হলো বাড়ির বড়দের দায়িত্ব, আর আপনি সেই দায়িত্বই পালন করছেন। আচ্ছা আহিয়ার আম্মু, মিম আমায় ভুল বুঝবে না তো? মেঘ আবিরকে সান্ত্বনা দেওয়ার কণ্ঠে বলল, মোটেও না। দেখবেন এমন এক সময় আসবে মেম আপনাকে আপনার এই সিদ্ধান্তের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবে। বলবে, ভাইয়া তুমি না থাকলে জীবনে এত সুখ কখনোই আসতো না। মেঘের কথা শুনে আবির পুনরায় মুচকি হাসল। তারপর মেঘের এক হাত নিজের হাতে নিয়ে উষ্ণ উষ্ণ ছুঁয়ে দিল। মেঘ হঠাৎই যেন করে কেঁপে ওঠে। আবির মোহনীয় কণ্ঠে বলল, সেই একই তুমি, সেই একই আবেগ, সেই একই শিহরণ। মেঘ খানিকটা লজ্জা পেয়ে আবিরকে ছেড়ে পাশে দাঁড়ালো। আবির মেঘের দিকে ফিরে কিছুটা মেঘের মুখের উপর ঝুঁকল, তারপর ছাদের পানে তাকিয়ে মেঘের দিকে ফিরে নেশাতুর কণ্ঠে বলা শুরু করলো, চাঁদের মতো তুমি নির্জনেও আলো, যেখানে যাই কাদম্বিনী তুমি পাশে চলো। তুমি নেই তো রাত ঝাপসা, আকাশ ফাঁকা, তুমি এলে রাতটা যেন প্রেমে ভরা ডাকা। এই পৃথিবীর চাঁদ হোক শত আলোয় ভরা, তোমার মুখশ্রী ছাড়া তার লাগে সারা শূন্যে ধরা। তাই বলি বারবার, চাঁদ নয় কাদম্বিনী তুমি, তোমায় নিয়েই রসি হৃদয় আকাশের ভূমি। মেঘ লজ্জায় বেলকুনি থেকে চলে যেতে চাইল, কিন্তু আবির কি আর একা পেয়ে নিজের বউকে যেতে দেওয়ার পাত্র? মুহূর্তে মেঘের ওড়না টেনে ধরল। মেঘ গলার কাছে ওড়নাটা খামছে ধরে দাঁড়িয়ে আছে। ইস কি লজ্জা! বিয়ের এত বছর পরেও এই মানুষটা নিজের বউকে লজ্জা দিতে সর্বদাই প্রস্তুত। মেঘের সারা দেহটা লজ্জায় ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে। আবির মেঘের লাজুক মুখটাকে দুহাতের আজলায় নিয়ে মৃদু কণ্ঠে বলল, বউ, হোক না আরেকটা মধুময় রাত তোমার আমার। বলে আবির নিজের ঠোঁটটাকে নিয়ে আসলো মেঘের তীর করে কাপা ঠোঁটের কাছে। মাম্মা, কোথায় তুমি? আহিয়ার কান্নার শব্দ পেয়ে মেঘ গাল থেকে আবিরের হাত সরিয়ে বলল, মেঘ কাঁদতেছে, আমি যাই। বলে মেঘ ছুটে চলে গেল রুমের দিকে। উফস, বেচারা আবির। আবির এবার লুকিয়ে যাওয়া চাঁদবিহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করলো, শালার জীবন, এই জীবন রাইখা লাভ কি? এজন্যই বউকে বলেছিলাম
বাচ্চাটা আরও কয়েক বছর পরে নেই, কিন্তু বউ কি আর আমার কথা শোনার মতো নারী? যখনই বউটাকে একটু একলা পাই তখনই ছেলে না হয় মেয়ে এসে আমার রোমান্সের 12টা বাজিয়ে দেয়। আবির গিয়ে হন্তদন্ত হয়ে মেঘের পাশে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইতিমধ্যে মেঘ আহিয়াকে ঘুম পাড়িয়ে ফেলেছে। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ আবার আবিরের দিকে ফিরে শুয়ে পড়ল। কি আর করার, আবিরও একটা দীর্ঘশ্বাস পেলে মেঘকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করল। ভোরের দিকটা কিরণটা জানালার পাক দিয়ে গলে ঘরে ঢুকতেই নিঃশব্দে বদলে যেতে লাগলো পুরো পরিবেশটা। রাতের গুমগুরে ডুবে ঢাকা শহর ধীরে ধীরে জেগে উঠেছে। দূরের মসজিদ থেকে বেশি আসছে ফজরের আজান। পাখিরা ডানা চাপটাচ্ছে, কেউ গানের সুরে, কেউ বা তাকে সাড়া দিয়ে। ঘরের কোণে রাখা একটা পুরনো ঘড়ি তখন ঠিক ভোর 5টা বাজিয়ে জানিয়ে দিল এখানে একটা নতুন সকাল শুরু হয়েছে। সকালের একটা বিশেষ গন্ধ থাকে, টাটকা স্নিগ্ধ জীবনের মতো। বাতাসে শিশিরের ছোঁয়া, কাক ডাকা ভোরের প্রশান্তি, আর নতুন কিছুর আশায় আলতো কাঁপুনি। আজকের এই সকালটা অন্যরকম, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। ঘরের মধ্যে আলোটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। জানালা দ্বারে দাঁড়িয়ে কেউ একজন চোখ মেলে তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা নীলচে আলো তার চোখে মুখে ছড়িয়ে দিয়েছে বিষাদের ছায়া। আজকের সকালটা শুধু আরেকটা দিন নয়, আজ থেকে বদলে যাবে কারো জীবনের গল্প। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মিম। সারা রাত কান্না করে চোখ মূল ফুলিয়ে ফেলেছে। একদিনে যেন মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এই পরিস্থিতিটা যে কতটা বিষাদের তা শুধু একটা মেয়ে উপলব্ধি করতে পারে। একদিকে পরিবারের সকল আশা ভরসা এই বিয়েটাকে নিয়ে, অন্যদিকে প্রিয় মানুষটার অবহেলা। পরিবারে থেকে পাওয়া কষ্টটা প্রিয় মানুষকে বলা যায় না, আর প্রিয় মানুষের দেওয়া কষ্টটা পরিবারকেও বলা যায় না, যা ভিতরে দুমড়ে মুচড়ে একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। হঠাৎ করে দূর ওই নীল আকাশের দিকে তাকিয়ে মিম গুনগুন করে একটা বিষাদের গান গেয়ে উঠল। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আসি বেসে খবর নিলা না, বিধি খবর নিলা না, আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। মিমের কণ্ঠে এমন একটা বিষাদের গান যেন পরিবেশটাকে আরও ভারী করে তুলেছে। আজ শনিবার, আস্তে আস্তে সূর্যি মামা উঁকি দিচ্ছে সকালের নীলাভ আকাশে। সূর্যের কিরণটা সরাসরি আবিরের চোখে পড়েছে। ঘুমের মাঝে যা একেবারে অসহনীয়। আবির আস্তে আস্তে চোখ খুলল, কিন্তু সামনে যা দেখল এক মুহূর্তেই তার মনে প্রশান্তির হাওয়া বয়ে গেছে। মেঘ একটা গাঢ় নীল রঙের 3 পিস পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি করছে। চুল থেকে টপ টপ করে ঝরে যাওয়া পানিগুলো মেঘের পিঠে বেয়ে বেয়ে কোমর বেজে যাচ্ছে। আবির এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কি মোহনীয় সেই দৃশ্য, যা আবিরের প্রথম সকালটাকে আরও মনোমুগ্ধকর ও স্নিগ্ধ করে তুলেছে। হঠাৎ করে মেঘের দৃষ্টি সামনের আয়নার দিকে পড়তে লক্ষ্য করল। আবির মুগ্ধ চোখে এদিকে তাকিয়ে আছে। মেঘ একটু মুচকি হাসল, তারপর চোখের ইশারায় প্রশ্ন করল, কি হয়েছে? আবির মুচকি হেসে জবাব দিল, ভাবছি। কি? আবির দুষ্ট হাসি মুখে টেনে বলল, আমি তো রাতে কিছু করিনি। আবিরের কথা শুনে মেঘের চোখ বড় বড় হয়ে যায়। লজ্জা মাথা নিচু করে বলল, উফ, আপনি সকালবেলায় আবার শুরু করে দিয়েছেন? কেন? স্বামীকে সারা রাত অনীহায় রেখে সকালবেলা উঠেই গোসল করবে, আর আমি বললেই যত দোষ। লজ্জা যেন মেঘের কান গরম হয়ে উঠল, সাথে খানিকটা অপরাধ বোধ। মেঘ মিনমিনিয়ে বলল, আমার কি দোষ? আপনার ছেলে সকালবেলায় আমার গায়ে জুস ফেলে দিয়েছে, তাই তো গোসল করতে বাধ্য হলাম। আবির এতক্ষণে উঠে মেঘের পাশে এসে দাঁড়িয়েছে। পিছন থেকে মেঘের কাঁধে 2 হাত রেখে আয়নার দিকে তাকিয়ে বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না, আমি তো এমনি দুষ্টমি করেছি। আবির আবার পুনরায় প্রশ্ন করল, আহিয়ান আর আহিয়া কই? মেঘ জবাব দিল, আহিয়ার নিচে ড্রয়িং রুমে টিভিতে কার্টুন দেখতেছে, আর ত্রিধ আহিয়া খেলতেছে। আবির একবার ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে, নাস্তা রেডি করো, আমি শাওয়ার নিয়ে নিচে আসছি, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। মেঘের শান্ত জবাব, জি আপনি বসুন। সকালের নরম আলো ঘরের কাছে জানালা বেদ করে ছড়িয়ে পড়েছে পুরো বাড়িটায়। নিচতলায় ডাইনিং টেবিলে মেঘ ও বন্যা নাস্তা গুছিয়ে রাখছে। আজকের দিনটা বিশেষ, কারণ আবিরের অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। মেঘ সকাল থেকে সব কিছু নিখুঁত রাখার চেষ্টা করছে। আবিরের শার্টে যেন কোনো ভাঁজ না থাকে, টাইটা ঠিকভাবে গোছা হয়, আর প্রিয় কফির মগে যেন কড়া কফির গন্ধ থাকে। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে ধীরে ধীরে ভেসে এলো আবিরের জুতোর শব্দ। মেঘ একটু পিছন ফিরে তাকাতে চোখ আটকে গেল। আবির নামছে সিঁড়ি বেয়ে। আজ যেন একজন রাজপুত্রর মতো লাগছে। ধবধবে সাদা রঙের শার্টে গলা পর্যন্ত বোতামাটা,
গায়ে হালকা নীল রঙের ব্লেজার, হাতে কালো রিস্টওয়াচ, চোখে কালো সানগ্লাস আর চোখে মনোযোগী আত্মবিশ্বাসী এক ঝলক। চুলগুলো পরিপাটি করে সেট করা আর ক্লিন শেপ, মুখে যেন অদ্ভুত সৌন্দর্যের দীপ্তি। সকালের রোদে তার গায়ের গাত্রবর্ণ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। চোখে সে পরিচিত গম্ভীর ভাবটা, যেটা মেঘকে বারবার না চাইতেও তার দিকে টেনে নিয়ে যায়। মেঘের হাতে চামচ থেমে যায়, চোখটা স্থির হয়ে যায় আবিরের মুখে। সেই হাঁটাটা, সেই উপস্থিতি, সবই যেন ওকে প্রতি মুহূর্তে নতুন করে প্রেমে ফেলে দেয়। আবির নিচে এসে নেমে এক ঝলক তাকায় মেঘের দিকে, ঠোঁটে সামান্য এক চিলতে হাসি, ফিসফিসিয়ে বলল, কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? মেঘ যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে। লজ্জায় গাল লাল হয়ে যায়। আস্তে আস্তে বলল, এই কিছু না, আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে তো, মনে হচ্ছে সেই পুরনো আপনি। আবির হাসল। আবিরকে দেখে আজ মেঘের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, সাথে পুরনো সে চিরপরিচিতি গান। আরে ভাইয়া, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। তানবীরের কণ্ঠে ধ্যানভঙ্গ হলো মেঘের। তাকিয়ে দেখলো আবির গিয়ে তার চেয়ারে বসেও পড়েছে। আলী আহমদ খান হাসি হাসি মুখ নিয়ে বলল, দেখতে হবে না ছেলেটা কার, আমিও একসময় এত হ্যান্ডসাম ছিলাম। আলী আহমদ খানের কথা শুনে ড্রয়িং রুমে যেন হাসির ঝর্ণা বইছে। আলী আহমদ খান আবার পুনরায় বললেন, আবির, আজকের মিটিংয়ের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কোনো টেনশন করবেন না। ওদের কথার মাঝখানে মোজাম্মেল খান বলল, আরে ভাইজান, আপনি টেনশন করবেন না, আমার মেয়ে জামাইকে দেখেই ক্লায়েন্ট ডিল ফাইনাল করে ফেলবে। এবার ইকবাল খান বলল, দেখো, ক্লায়েন্ট আবার নিজের মেয়েকে বিয়ে দিতে চায় কি না তোমার মেয়ের জামাইয়ের কাছে। ইকবাল খানের কথা শুনে সবাই অট্ট হাসিতে পেটে পড়ল। আবির মনে হয় এবার খানিকটা লজ্জায় পড়ল। কথা ঘুরানোর জন্য বলল, তোমাদের সবার মনে আছে তো আজকে আমাদের ওই বাড়িতে যেতে হবে? আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান তানবীর একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, আমরা প্রস্তুত। একই ধ্বনিতে সবাই একসাথে কথা শুনে মনে হলো এখানে কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে। একে একে সবার খাওয়া শেষ, সবাই অফিসে চলে গেল। প্রতিদিন সকালে 2 ঘন্টা সময় বের করে মেঘ আহিয়া ও আহিয়ানকে খাওয়াতে। আজ ত্রিদয় এসে যোগ হয়েছে। মেঘ 3টাকে খাওয়ানোর চেষ্টায় হাঁপিয়ে উঠেছে। আহিয়ান নানান বাহানা খাবার না খাওয়ার, সারাক্ষণ বাহানা দেয়। মামা, আমি পাপার সাথে খেয়েছি, যা চরম ভুল কথা। প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে সবাই যখন ডাইনিং টেবিলে খেতে যায় তখন একে একে হাজির হয় আহিয়ান, আহিয়া ও ত্রিদা। ওরা খেতে পারুক আর না পারুক, ওদের একটাই উদ্দেশ্য, নিজেদের চেয়ারগুলোতে বসে পাপা, দাদু ও নানুদের সাথে গল্প করা। সময় চলছে সময়ের গতিতে। দেখতে দেখতে দিন ফিরিয়ে বিকেল হয়ে আসলো। মিম সকালে নাস্তা খায়নি। অনেক ডাকার পর দুপুরে এসে দুপুরের খাবার খেয়েছে। মিমের মনে একটাই প্রশ্ন, বাড়ির সবাই কি আমার কষ্টগুলো বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না? আমার পরিবারের চিরপরিচিত লোকগুলো তো এমন ছিল না। গতকাল সারা রাত না ঘুমানোর দরুন মিম খাওয়ার পর দুপুরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কিছু চিৎকে চেঁচামেচির শব্দে মিমের ঘুম ভেঙে যায়। উপর থেকে নিচতলার কথা যতটুকু শোনা যাচ্ছে, মিম বুঝতে পারল আবির আর তানবীর চলে এসেছে। কি হয়েছে বোঝার জন্য মিম আস্তে আস্তে নিচে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু একটা কথা শুনে সিঁড়ির উপরে থমকে গেল মিম। আম্মু, সবাইকে মিষ্টি খাওয়াও, আগামী 4 জুলাই মিমের বিয়ে। মালিহা খান অবাক কণ্ঠে বলল, 4 জুলাই মানে তো আগামী শুক্রবার, আর আজকে শনিবার, তার মানে হাতে তো বেশি সময় নেই। আবির খুশি মনে হাসতে হাসতে সকলের উদ্দেশ্যে বলল, জি, আগামী শুক্রবার, তোমরা সবাই প্রস্তুতি নাও। আমরা আগামীকাল বিকেলেই স্প্যারো ড্রিম হাউসে চলে যাব, পরে সেখানে বিয়ের সকল আয়োজন করা হবে। আজ রবিবার। খানব্রাইয়ের ড্রয়িং রুমে যেন উৎসবের রং ছড়িয়ে আছে। চারদিকে ব্যস্ততা, রঙিন শাড়ির ঝলক, প্যাকেট গোছানোর হুড়োহুড়ি আর বাড়ির কর্তৃত্বের রন্ধন ঘিরে করা নির্দেশনা। সবাই বেশ আনন্দিত, কারণ বাড়ির ছোট মেয়ে মিমের বিয়ে ঠিক হয়েছে। শুধু একজন মানুষের মনে আজ ঝড়, সে মিম নিজেই দোতলার সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ গুছানো দেখছে। তেমন কিছু বলছে না, হাসছেও না, চোখের কোণে পানি লুকিয়ে রাখার চেষ্টা করছে বারবার। মিমের মা আকলিমা খান এগিয়ে এসে বললেন, মা, মন খারাপ করিস না, তোর নতুন জীবন শুরু হতে যাচ্ছে। কত মেয়ে এই দিনটা স্বপ্ন দেখে। মিম কষ্টে চেপে মুখে একটুখানি হাসি আনার চেষ্টা করলো, কিন্তু ভিতরটা যেন কেউ চেপে ধরে আছে, কারণ সে জানে এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। চারপাশে কেউ বুঝতে পারছে না কিছুই। তানবীর, আবির, মেঘ, বন্যা সবাই মজা করছে। আহি ও ত্রিদা সুটকেসের উপর চড়ে বসে আছে। আহিয়ান দাঁড়িয়ে আছে পাশে। বাচ্চারা তো ড্রিম হাউসের কথা শুনে উত্তেজনায় কাঁপছে। আবির হাসতে হাসতে বলল, এই যে আহিয়ান, তুমি আহিয়া ও ত্রিদাকে সুটকেসের উপর উঠতে দিলা কেন? আহিয়ান বলছে, আমি বলেছি উঠতে, সে নিজেই উঠেছে, আমি আবার কই উঠতে দিলাম। মেঘ হেসে বলছে, ওদের দেখে মনে হচ্ছে ওরাই ড্রিম হাউসের বরকনে।
সবার হাসাহাসির মাঝে মিম চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নামছে। একটা বাচ্চাও যেন খেয়াল করে না তার মুখের বিষণ্ণতা, কেউ কল্পনাও করে না তার চোখের পিছনে লুকিয়ে থাকা আরিফের মুখ। আরিফ, যার সাথে 5 বছর প্রেম, যার কথা শুধু মিমের মা বাবা জানে, আর আজ তার বাবা মা মিমকে অন্য বিয়েতে রাজি করিয়েছে। সময় বদলে দেয় অন্য কিছু, মিম বারবার শুনেছে, কিন্তু তার ভালোবাসা কি সময়ের কাছে হেরে যাবে? দুপুরের আগে খানবাড়ির 4টে গাড়ি একে এসে ঢুকলো স্প্যারো ড্রিম হাউসে। বাড়ির সামনে বিশাল বাগান, ঝকঝকে পাথরের রাস্তার পুলে সাজানো ছোট্ট গেট। এই কয়েক বছর আবির বাড়িটাকে সুন্দর করে গুছিয়েছে। যদিও মেঘ বিয়ের পর আসেনি একবারও। আবির বলেছিল অনেকবার চলো কয়েকদিনের জন্য ওই বাড়িতে যাই, কিন্তু মেঘ আসেনি। আবির এই বাড়িকে একটা কেয়ারটেকার রেখেছে, যার নাম কুদ্দুস। কুদ্দুস চাচাই সারা বাড়ি ও বাগানের ফুলগুলো রক্ষণাবেক্ষণ করেন। আবির গত কয়েক বছর স্প্যারো ড্রিম হাউসের 2য় তলার কাজও সম্পূর্ণ করেছে। বাড়িটাকে আরও আকর্ষণীয় করার জন্য বাড়ির চারপাশে গড়ে তুলেছে সুন্দর ও মনোরম ফুলের বাগান। বাগানের এক কোণে একটা দোলনা বসানো, আর তার এক পাশে একটা টেবিল সহ কয়েকটি চেয়ার। বাড়ির এক কোণে তৈরি করেছে বাচ্চাদের খেলনার জন্য কিডস জোন। মালিহা খান গাড়ি থেকে নিচে নেমেই বললেন, এই বাড়িটার নাম এত সুন্দর কেন রে? স্প্যারো ড্রিম হাউস। কেন যেন উড়ে যাওয়ার স্বপ্ন দেখে এখানে। তানভীর বলল, হ্যাঁ বড় আম্মু, শুধু স্বপ্ন দেখেই না, অনেক সময় কিছু মানুষ সেই স্বপ্ন থেকে হারিয়েও যায়। ভন্না একটু হেসে বলল, আপনি আবার এত দার্শনিক কবে থেকে হইলেন? তানভীর চোখ টিপে বলল, মিমের বিয়ে নিয়ে একটু আবেগী হয়ে পড়েছি। কেউ জানে না এই মিমের বুকে জমে আছে সবচেয়ে বড় সত্য, যেটা লুকানো আছে আরিফের নামে। সে নাম কেউ উচ্চারণ করে না, কারণ কেউ জানেই না। শুধু আকলিমা খান আর তার স্বামী জানেন। তাদের মেয়ে এখনও চোখ বন্ধ করলে যে মুখটা দেখে সেটা আরিফের। বাড়ির উঠোনে মঞ্চ তৈরি হচ্ছে, বড় বড় রঙিন কাপড় টানানো হচ্ছে, আলো জ্বলানো হচ্ছে গাছের ডালে। ছোটরা দৌড়াদৌড়ি করে একে অন্যকে ফুল মারছে। আলী আহমদ খান চিৎকার করে বলছেন, এই লাল পাতিটা কে লাগালো? নীল সাদা বলেছি না? ক্যাটারিনের একটা ছেলে এসে বলল, আমি লাগিয়েছি খালুজান, রং নিয়ে এত ঝামেলা কেন? পছন্দ না হলে আমি পাল্টে দিব। আলী আহমদ খান তেজি কণ্ঠে বললেন, তাড়াতাড়ি পাল্টাও, বাড়িতে বিয়ে, কোনো স্বাধীনতা দিবস না। একপাশে বসেছিল মেম, মুখে কোনো হাসি নেই। আবির তার পাশে এসে পিস পিস করে বলল, তুই ঠিক আছিস তো? মিম কিছু না বলে মাথা জাগালো। আবির একটু তাকিয়ে বুঝে ফেলল সব ঠিক নেই, কিন্তু কিছু বলল না। বাড়ির পুরুষরা মিমের বিয়ে উপলক্ষে সবার কাজ থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছে। তানভীর এক কোণে দাঁড়িয়ে ক্যাটারিংয়ের ছেলেগুলোকে সব কিছু বুঝিয়ে দিতে ব্যস্ত। আবির গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কী রে, সব ঠিক মতো হচ্ছে তো? তানভীর হেসে জবাব দিল, জি ভাইয়া, এখন পর্যন্ত সব ঠিকই আছে। আবির তানভীরের কাঁধে এক হাত রেখে বলল, পরবর্তীতেও যেন সব ঠিক থাকে, কোনো ভুল যেন না হয়। আমার অনেক স্পেশাল গেস্ট আসবে। তানভীর বলল, ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সোমবার সকাল, স্প্যারো ড্রিম হাউসের আকাশে হালকা রোদ, বাগানের ফুলগুলো যেন রং ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বাড়ির ভেতরটাও ঠিক তেমনি ঝকঝকে। দোতলার বারান্দায় দিয়ে নেমে আসা রেলিং জুড়ে ঝুলছে জরি লাইট। রুমের ভিতরে বেলকনি, ড্রয়িং রুম, এমনকি কিচেন পর্যন্ত সাজানো। বাড়ির নিচে ডাইনিং টেবিল সাজানো। সকালে নাস্তার জন্য পুরো খান পরিবার একসাথে বসেছে। মোজাম্মেল খান হাসতে হাসতে বললেন, আবিরকে বাহবা দিতেই হয়, এমন একটা স্বপ্নের বাড়ি, আর কি সুন্দর করে সাজিয়েছে। ইকবাল খান মজা করে বললেন, এই ড্রিম হাউস তো সত্যি ড্রিমই হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এটা আবির উপহার দিয়েছে আমাদের মেয়েকে। আলী আহমদ খান একটু গম্ভীর মুখে বললেন, এই যুগে কত ছেলে তো মেয়েদের কিছু না দিয়েই সংসার করে, আর দেখো আমার আবির। তানভীর চা খেতে খেতে আবিরের কানের সামনে ফিসফিসিয়ে বলে উঠল, আহারে কি রোমান্স। মেঘ নিচু মুখে চুপচাপ হাসল। এরপর একটু লজ্জা পেয়ে আবিরের দিকে তাকালো। মেঘ চোখ ঘুরিয়ে আবার বলল, এইবারে আমি এতদিনে একবারও আসিনি, এখন এসে মনে হচ্ছে কতটা ভালোবাসা রেখে গেছে এখানে। আবির হালকা গলায় বলল, তুমি আসবা বলেই সাজিয়েছিলাম, জানতাম একদিন তো আসতেই হবে। এই আনন্দের মধ্যে একটা মুখ একদম স্তব্ধ। মেম চুপচাপ একটা চেয়ারে বসে খাচ্ছিল। মুখে কোনো কথা নেই, চোখে কোনো আগ্রহ নেই। ওর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবারে চারপাশ এত আনন্দে ভরা, তাহলে আমার বুক এত ভারী কেন? পাশে চেয়ার থেকে বন্যা মিমের উদ্দেশ্যে বলল, তোমাকে আর কিছু দিব? কিন্তু মিম হয়তো অন্য মনস্কতার কারণে শুনতে পায়নি। নিজ মনে ভাবনায় ডুবে আছে আর প্লেটে আঙ্গুল গোড়াচ্ছে। বন্যা আবার মিমকে খানিকটা ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো মিম, এত কি ভাবছ?
এবার বন্যার কথায় মিমের ধ্যানভঙ্গ হলো। জবাব দিল, কই কিছু না তো। বেলা 11টার দিকে কলিং বেল বাজলো। কুদ্দুস চাচা এসে জানালো একজন আপা এসেছে, সঙ্গে আরও 2জন। এই কথা শুনেই কিচেন থেকে বের হয়ে এলো বাড়ির 3 কর্তী। দরজা খুলতে ঢুকলেন মাহমুদা খান। সাদা সবুজ শাড়ি, গলায় সোনার হার, তার সঙ্গে আইরিন ও জান্নাত। তাদের মুখে এক ধরনের রংচং উচ্ছ্বাস, যেন আত্মীয় হিসাবে তারা খুব আনন্দের সাথে বিয়েতে অংশ নিচ্ছে। কারো মুখে কোনো দ্বিধা নেই, আবার কারো চোখে কোনো সংকোচও নেই। মাহমুদা খান বললেন, আমাদের ছোট আদরের মেয়েটার বিয়ে, হঠাৎ করে যেন মেয়েটা অনেক বড় হয়ে গেছে। মালিহা খান হাসলেন। মাহমুদা খান পুনরায় বললেন, ভাবি, এতদিন আরিফের মুখে আবিরের তৈরি করা স্প্যারো ড্রিম হাউসের গল্প শুধু শুনেছি, আজ বাস্তবে এসে সব দেখে মন ভরে গেল। মাহমুদা খানের কথা শুনে মালিহা খান পুনরায় হেসে জবাব দিলেন, হ্যাঁ, ছেলেটা একা একাই নিজ উদ্যোগে এই বাড়িটি তৈরি করেছে। বহুবার শুনেছি এ বাড়ির কথা, কিন্তু কখনো ভাবিনি আমার ছেলেটা একা হাতে এত সুন্দর করে সব কিছু গুছিয়ে করতে পারবে। জান্নাত বলল, বড় মামি, এ বাড়িটা দেখে তো আমি অবাক। হঠাৎ করে এত সুন্দর করে সাজানো, পুরো ছবির মতো যেন। মিম পাশে বসে চুপচাপ সবার আনন্দ দেখছে। আইরিন বলে উঠল, অবশেষে আমাদেরও দেখার সুযোগ হলো, তাও আবার মিমির বিয়ের জন্য। মিম ঠোঁট কামড়ে হাসার ভান করল। গলা দিয়ে শুধু একটা শব্দে বের হলো, তারপর মনে মনে ভাবল, বাকি সবাই না হয় কিছু জানে না, কিন্তু তুই কি করে এতটা পাল্টে গেলি আইরিন? আমি ভেবেছিলাম প্রথম তোকে দেখে তুই মনে হয় আরিফের কোনো মেসেজ নিয়ে আসবি আমার কাছে, কিন্তু আমি তো বলছিলাম। কিছুক্ষণ পর একে একে স্প্যারো ড্রিম হাউস থেকে বেরিয়ে পড়ল খানবাড়ি 3টি গাড়ি। গন্তব্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স। গাড়ির ভিতর সবাই মজা করছে। জান্নাত, আইরিন, মেঘ ও বন্যা হাসতে হাসতে বলছে কার কোন রং পছন্দ। জান্নাত বলল, এই বিয়েতে শাড়ির কালেকশন এমন হবে যে ফটো সেশনে ট্রেন্ডিং হয়ে যাবে। আইরিন বলল, আর গহনার কথা বলতে গেলে মিমির জন্য একটা গোল্ড প্লেটেড সেট আমি নিজে সিলেক্ট করব। এই কথা শুনে সবাই হাসতে লাগলো। মিম একপাশে চুপ। এত কথা, এত আনন্দ, তবু তার ভিতর যে বালুর মতো জমে আছে এক অস্থিরতা। শাড়ির দোকানে গিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে পছন্দ করতে। রঙিন বেনারসি, সিল্ক, কাতান, কাচের কাজ সব সাজিয়ে রাখা। আইরিন একটা শাড়ি তুলে বলল, এটা তো একদম মিমের জন্যই তৈরি। মাহমুদা খান বললেন, মিম, বলতো কোনটা নিবি দেখি। মিম একটা শাড়ির দিকে তাকিয়ে বলল, যেটা তোমরা দেবে সেটাই ভালো। এই কথার মধ্যে আনন্দ ছিল না, ছিল শুধু একরাশ পরাজয়। শাড়ির দোকান, আনন্দের ঝলক। সব মেয়েরাই শাড়ির দোকানে ঢুকেছেন। মালিহা খান একটা স্কাই ব্লু রঙের বেনারসি তুলে বললেন, এটা বউ পরবে রিসেপশনে, হালকা জরি, বাড়ি চওড়া পাড়। হালিমা খান বললেন, এইটার সাথে গহনা কোনটা যাবে তাই তো বুঝছি না। আকলিমা বললেন, সোনালি গলাবন্ধ সেট সেট। আইরিন বলল, জানেন, জান্নাত ভাবি যখন বিয়ে করেছিল তখন এই রকমের একটা শাড়ি পরেছিল। জান্নাত হেসে বলল, সম্পূর্ণ এরকম না, কিছুটা ডিফারেন্স আছে। সবাই হাসিতে মেতে উঠল। শুধু এক কোণায় বসে রইল মিম। তার হাতে শাড়ি নেই, মুখে কোনো বাজবিছাড়ও নেই, চোখে শুধু বিষাদের ছায়া। মিম জানে এই শপিং ব্যস্ততা তার জন্য, এ বিয়ের সাজ সবই তার জন্য, তবু তার চোখে আনন্দ নেই। মেয়েরা শাড়ির দোকান থেকে মিমসহ সকলের জন্য অনেকগুলো শাড়ি নিল। শাড়ির দোকান থেকে বের হওয়ার পরে কারো নজর জামার দোকানে, কারো নজর জুতার সেলফে। হালিমা খান মালিহা খানের উদ্দেশ্যে বললেন, আপা, আগে একটা সেলাই দোকান দেখি, আমি না আমার শাড়ি একটু কাটিয়ে নিতে চাই। মালিহা খান হাসতে হাসতে বললেন, সেলাই কি শপিংয়ের আগে করিস নাকি পরে? আগে পুরো শপিংটা শেষ কর। তানভীর বন্য ত্রিদাকে নিয়ে সোজা চলে গেল কিডস সেকশনে। তানভীর বলল, ওই যে কিডস সেকশন, মেয়েদের জন্য যা যা পছন্দ হয় নাও। তানভীরের পুরো কথা শেষ হওয়ার আগে ত্রিদা ছুটে গেল সেদিকে। বন্যা হেসে বলল, এ মেয়ে এত ছোট, তাও ব্র্যান্ড দেখে দেখে জামা ধরতেছে দেখেন। তানভীর দুষ্টুমি সুরে বলল, দেখতে হবে না মেয়েটা কার, নিজের জন্য সবসময় বেস্টটাই চয়েস করি আমি, বহু বছর আগে যেমন চয়েস করেছিলাম তোমাকে। বন্যা একটু লাজুক হাসল। আহিয়ান আর আহিয়া তো দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। আবির একদিকে দাঁড়িয়ে শুধু বলল, বাচ্চারা শপিং মলে আসা মানেই যেন ওদের নতুন থ্রিলার মুভি শুরু। মেঘ হালকা হাসল। আবির বলল, তুমি কিছু দেখছো না? মেঘ মাথা নাড়িয়ে বলল, দেখছি। আপনি আমায় পছন্দ করতে সাহায্য করুন না প্লিজ। আবির মুচকি হেসে বলল, চলো ঠিক আছে, ওই দিকে যাই। আদি মোবাইলে ভিডিও করতে ব্যস্ত। হঠাৎই বলল, মিমাপুর বিয়ের শপিং তো আমি ব্লগ বানিয়ে আপলোড করব। বিয়স চাই। আকর্ষণীয় হাসি চড়ালো চারপাশে। সবাই যার যার মতোই ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে চোখ চলে যায় মিমের দিকে। মেঘ লক্ষ্য করছিল, মিম কোনো দোকানে ঢুকছে না, কাউকে কিছু বলছে না, শুধু হেঁটে হেঁটে যাচ্ছিল। কখনো কোনো পোশাকের দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়।
একটা বুটিক্স দোকানের সামনে এসে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। গ্লাসের ওপারে একটা লাল রঙের কাতান ঝুলে আছে। মেঘ পেছন থেকে এসে বলল, পছন্দ হয়েছে বুঝি? মিম ঘাড় নাড়ল, না, শুধু দেখছিলাম। মেঘ তার হাত চেপে ধরল। অনেক কিছু বলতে চাইল, কিন্তু এই সময় বলার ছিল না কিছুই। শুধু বলল, চোখে এত কষ্ট কেন? মিম মৃদু হেসে জবাব দিল, কই তেমন কিছু না তো। সন্ধ্যার আগে খান পরিবার শপিং শেষ করে ফিরে এলো স্প্যারো ডিম হাউসে। গাড়ি থেকে নেমে মনে হচ্ছিল যেন কেউ মালবাহী ট্রাক নামাচ্ছে। শপিং ব্যাগ, গহনার প্যাকেট, বাচ্চাদের খেলনা, জুতার বক্স, শাড়ির প্যাকেট সব মিলিয়ে একেবারে বিশৃঙ্খল এক পরিস্থিতি। হালিমা খান হাঁপাতে হাঁপাতে বললেন, শপিং করতে করতে আমার পায়ের হাড়গুলো আলাদা হয়ে গেছে। কেউ ব্যাগ নিচ্ছিস না কেন? আদি মোবাইলে হাতে ভিডিও করতে করতে বলল, এই শপিং আনলোডিং অপারেশনটা আজ রাতে ইউটিউবে উঠবে। তানভীর হেসে বলল, ভিডিও ছাড়ার আগে সাবস্ক্রাইব বলাটা ভুলবি না। আহিয়ান আর আহিয়া ব্যাগ নিয়ে খেলতে শুরু করেছে। আহিয়ান একটা শাড়ির প্যাকেট ঘাড়ে তুলে বলল, আমি এটার ডেলিভারি বয়। আহিয়া চোখ রাঙিয়ে বলল, না, এটা আমার পুপ্পির বিয়ের শাড়ি, আমি নিব। আবির হাত উঁচু করে বলল, সবাই ব্যাগ নিয়ে ঘরে তোলো প্লিজ, খাওয়া দাওয়া করতে হবে তারপর, আম্মুর পা ব্যথা করছে। মেঘ তার ব্যাগ হাতে নিয়ে বলল, আহিয়ার আব্বু, আমি ছেলে মেয়েটা নিয়ে ভিতরে যাচ্ছি, আপনি আমার আর আপনারটা নিয়ে আসো। বন্যা চেহারায় ক্লান্তি এনে বলল, তাও ভালো, আমি তো নিজেরটার সাথে ত্রিদার জন্য কেনা 3টা ব্যাগ নিয়েছি। এখন ত্রিদা সব খুলে দেখতে চাইতেছে। ত্রিদা তখন এক ব্যাগ খুলে একটা ছোট জুতো বের করে বলল, এটা এখনই পরবো। মাহমুদা খান নিজের শাড়ির ব্যাগ গুনে দেখছিলেন, সব ঠিক আছে তো? আমার একটা শাড়ি কম মনে হচ্ছে না? জান্নাত বলল, মা, আপনি তো 2বার একই শাড়ি কিনেছেন, এটা বুঝতেই ভুল করেছেন। সবাই হেসে উঠল। এদিকে মিম চুপচাপে নিজের ব্যাগ হাতে ঘরে ঢুকছিল। তার হাঁটার গতিও যেন ধীর, কিন্তু বাহিরে এত হাসি ঠাট্টার মধ্যে সেই বিষাদটা যেন এক মুহূর্তের জন্যই ঢেকে যায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমি তো ভালোবাসি তোকে। এটা গল্পের সিজন 2 এর 5ম পর্ব। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।